আমি পদ্মজা পর্ব ৮৯ লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আমির এসে সেই কবরের পাশে বসলো। হাতের ব্যাগটা রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে আলতো করে হাত বুলিয়ে দিল। গলার স্বর নামিয়ে ডাকলো, আম্মা, আমার আম্মা। চারিদিকে গভীর নীরবতা। অন্দরমহল থেকে কোনো শব্দ ভেসে আসছে না। এই নিস্তব্ধতা মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে পাতার ফাঁকে ফাঁকে পাখিদের ডানা ঝাপটানোর মৃদু শব্দে। আমিরের ঠোঁট নড়ছে, কিন্তু কথা বেরোচ্ছে না। হয়তো কিছু বলছে, তবে আওয়াজ নেই কোনো। একটা অদ্ভুত জড়তা তাকে গ্রাস করে রেখেছে। মৃত মায়ের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ হাঁটু গেড়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগটা হাতে নিয়ে পাতালপুরের দিকে হাঁটা ধরল সে। অচমকা অন্দরমহল থেকে অস্থির পদক্ষেপে বেরিয়ে এলো লতিফা। তার চলনে একটু তাড়া। আমি ডাকলো, লুতু। থমকে দাঁড়ালো লতিফা। আমির বলল, পদ্মজার দেখাশোনা করবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আরও যা বলে তাই করবি। লতিফা মাথা নেড়ে সম্মতি জানালো। কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল, ভাইজান, তোমারে কিছু কইতাম। বল। মৃদুল ভাইজান আর তার আম্মা আব্বাই আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজান রে পূর্ণার লগে বিয়া দিতে রাজি হয় নাই। আমির ভুরু কুচকে বলল, কি সমস্যা, কেন রাজি হয় নাই? হৃদয়ন অন্দরমহল থেকে বেরিয়ে এসে মন্তব্য করল, আমির, তোর সঙ্গে আমার কথা আছে। আমির পেছনে না ফিরেই বলল, পরে শুনবো। হৃদয়ন বলল, আমি জানি কেন রাজি হয়নি, আয় ওইদিকে যেতে যেতে বলি। হৃদয়ানের দিকে তাকালো লতিফা। চোখের ইশারায় লতিফাকে সতর্ক করলো সে। আমির তার দিকে ফিরে বিরক্তি ভরে বলল, আরে যা তো, লুতু, কি হয়েছে বল। হৃদয়ানের উপস্থিতিতে তার ব্যাপারে কিছু বলার সাহস হলো না লতিফার। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালা সেরি আমার ঘরে নিতাম না। আমির ক্রোধে ভরে বলল, ফালতু মহিলা। পূর্ণা জানে ও কোথায়? ও জানে, এই বাড়িতে আসিল, এখন এই বাড়িতে চলে গেছে। আর মৃদুল, ও কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যখন রিদওয়ান অন্দরমহলে থাকবে তখন সে পাতালপুরিতে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখছুটা মহিলাকে আমি একবার পাই শুধু। রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে গেল সে। রিদওয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে, ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখবো তোক। লতিফা চোখ মুখ কুঁচকে বলল, বাড়ির বাইরে গেলেই তো আমির ভাই সব যায় না যাইব তখন। লতিফার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল রিদওয়ান। আমিরের পেছনে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, এই জটিল পরিস্থিতি কিভাবে সামাল দেবে। আজ না হোক কাল তো সবই আমির জেনে যাবে। জঙ্গলের গভীরে প্রবেশ করে রিদওয়ানকে জিজ্ঞেস করলো, আমির, কি বলবি? রিদওয়ান উত্তর দিল, শনিবার রাতে একটা ভোজসভার আয়োজন হবে, চাচা সিদ্ধান্ত নিয়েছেন। ও, ছাগলের মাংস রান্না হবে? কয়টা? 2টা। বেশ বড় আয়োজন। কথা বলতে বলতে তারা পাতালপুরি দরজার সামনে এসে থামলো। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে রেখে রিদওয়ানের কাঁধ চেপে ধরল আমির। ফিসফিসিয়ে বলল, এখানে কেউ আছে? ধক করে উঠল রিদওয়ানের বুক। এ অবস্থায় আবার কে দেখে ফেলল। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলালো সে। কোথাও কারো অস্তিত্ব নেই। আমিরের অন্তর্দৃষ্টি নিয়ে তার কোনো সংশয় নেই। সে যখন বলেছে কেউ আছে, তার মানে নিশ্চয়ই কেউ আছে। নিম্নস্বরে জিজ্ঞেস করল, এখন কি করব? আমির অসাধারণ অন্তর্দৃষ্টির অধিকারী। আরেকবার চারিপাশে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বলল, ডান দিকে আছে। ওদিকে রিদওয়ান এগোতেই ঝোপের আড়াল থেকে কেউ লাফিয়ে উঠে পালাতে শুরু করলো। বিদ্যুৎ গতিতে তাকে ধরে ফেলল রিদওয়ান। লোকটির মাথা নেড়া, পরনে পায়জামা আর ফতুয়া। চিকন দেহের অধিকারী এই ব্যক্তি ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া, বয়স 35। লোকটাকে ঘাড় ধরে আমিরের সামনে হাজির করলো রিদওয়ান, যেন একটা জীবন্ত ইঁদুর ধরে এনেছে। আমির পলাশকে জিজ্ঞেস করলো, নির্বাচনের তো অনেক দেরি, এত তাড়াতাড়ি আমাদের পেছনে লেগেছিস কেন? পলাশ পাতালপুরির দরজার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, এটা কি? এখানে কি করেন আপনারা? আমির হাসল। পলাশের মাথায় হালকা টোকা মেরে বলল, এই দৃশ্য তোর দেখা একদমই ঠিক হয়নি, আয়ুটা কমে গেল। বলে পাতালে নেমে গেল সে।
পলাশ ছটফট করছে, ভয় সে কিছুতেই ভেতরে যেতে চাইছে না। রিদওয়ান তাকে জোর করে টেনে ভেতরে নিয়ে গেল। শূন্য প্রতিধ্বনির প্রথম ঘরের চেয়ারে বসলো আমির। পলাশকে বেঁধে তার সামনে এনে ফেললো রিদওয়ান। চিৎকার করার চেষ্টা করে 2-3 বার চড়ও খেলো। পলাশ কান্না জড়িত কণ্ঠে আমিরকে বলল, আপনারা এমন করছেন কেন আমার সঙ্গে? আমাকে ছেড়ে দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সঙ্গে কথা আছে। রিদওয়ান চলে গেলে পলাশ চারিদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলল। পাতালপুরীর মৃদু লাল হলুদ আলোয় নিমজ্জিত, যা একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে সে যেন কবরে আটকে পড়েছে, আর সামনে গর্দান বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে জিজ্ঞেস করলো, তারপর পলাশ মিয়া, এখানে কি প্রয়োজনে আসা হয়েছে? পলাশ মিনতি করে বলল, আমাকে ছেড়ে দিন, এই কবর থেকে বের করুন, আমার কলিজা কাঁপছে। এখানে এসেছিস কেন? পলাশ তাড়াতাড়ি উত্তর দিল, ইয়াকুব চাচা পাঠিয়েছে। কি কারণে? আমাকে শুধু বলেছে মজিদ মাতব্বরের বাড়িতে যাও। আমার মনে হচ্ছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে। কিছু যদি বের করতে পারো তোমাকে আরেকটা বিয়ে করিয়ে দেব। আমির বিস্মিত হয়ে বলল, ওনার হঠাৎ কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কান্নায় ভেঙে পড়ে বলল, আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কি এমন ঘটেছে যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি দিয়ে সন্দেহ করছে? আয়েশি ভঙ্গিতে বসে জিজ্ঞেস করলো, শুনেছি গত বছর তোর স্ত্রীকে নাকি এক হিন্দু জমিদার তোর থেকে কিনে নিয়েছিল, তারপর তোর স্ত্রী নাকি আত্মহত্যা করেছে, এটা কি সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে মিনতি করে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছিলাম, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। তুই তো ভাই আমার চেয়েও খারাপ, সারা জীবন তো পাপ কাজই করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি তখন সেটা করেই ফেলি। পলাশের ঠোঁটে ক্ষণিকের জন্য হাসি ফুটল। সে জানে না এর কবরস্থানের মতো বিশাল ঘরটায় কি ঘটে, তবে এখানে যে কোনো শুভ কিছু হয় না তা বোঝা যাচ্ছে। প্রাণে বেঁচে থাকতে পারলে পরবর্তীতে এর রহস্য উদ্ঘাটন করা যাবে। আমির চেয়ার থেকে উঠে পলাশের মুখে প্রচণ্ড জোরে লাথি মারল। বেচারা যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমির চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না, তাই টেবিলের ড্রয়ারে খুলে একটা ধারালো কাঁচি বের করলো। সে কাঁচি দিয়ে আঘাত করলো পলাশের হাতে, পায়ে, মুখে, শরীরে। পলাশের বিকট চিৎকার পাতালপুরের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। তার ক্ষতবিক্ষত দেহ থেকে রক্তধারা প্রবাহিত হচ্ছে। সে আকুলভাবে আমিরকে আব্বা সম্বোধন করে মুক্তির জন্য মিনতি করছে, কিন্তু সে জানে না আমির কখনোই তার শিকারের প্রতি করুণা দেখায় না। ক্লান্ত হয়ে পলাশের পাশে বসলো আমির। তার মস্তিষ্ক শূন্যতায় ভরে গেছে, অসহায় বোধ করছে সে। হঠাৎ কাঁচি দিয়ে নিজের হাতে জোরে টান দিল সে। মুহূর্তে ক্ষত থেকে প্রবাহিত হতে লাগলো রক্তের ধারা। পলাশ আমিরের এই অদ্ভুত আচরণে বিস্মিত হয়ে নিজের যন্ত্রণা ভুলে গেল। কাঁচিটা রেখে মেঝেতে শুয়ে পড়ল আমির। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে হাসতে লাগলো। হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে চলে গেল দেওয়ালের দিকে। পলাশের অন্তরাত্মা তখন ভয়ে কাঁপছে। দেওয়াল ঘেঁষে বসে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো আমির। তার এই আকস্মিক পরিবর্তনে বিভ্রান্ত করে তুলল পলাশকে। হঠাৎ করে উঠে দাঁড়ালো আমির, তার আচরণে অশুভের ইঙ্গিত। সে পলাশকে টেনে তুলে বসালো, তারপর নিজে গিয়ে বসলো চেয়ারে। ধীরে ধীরে ব্যাগ থেকে কাগজ মোড়ানো একটা প্যাকেট বের করলো। সেটার ভাঁজ খুলতে দেখা গেল একটা লাল বেনারসি শাড়ি। শাড়িটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে পলাশের দিকে তাকিয়ে বলল, আমার মা ছোটবেলায় একটা গল্প শোনাতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করতেন আর ভোরে নববধূকে হত্যা করতেন, কিন্তু শেষ পর্যন্ত যে রানীকে বিয়ে করলেন তিনি রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ না হওয়ায় রাজা রানীকে হত্যা করতে পারতেন না। তবে গল্প বলে বলে রানী দীর্ঘদিন জীবিত ছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো, শর্ত হলো যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি, গল্প শেষ হলে তোর আয়ু শেষ। পলাশ করুণ চোখে তাকিয়ে মিনতি করলো, ভাই আমাকে বাঁচতে দিন, আপনারা তো ভালো মানুষ, আপনাদের অনেক সুনাম, আমাকে কেন মারতে চাইছেন? আমাকে ছেড়ে দিন ভাই। আমিরের মুখে পলাশের আকুতি কোনো প্রভাব ফেলল না। সে বেনারসির সূক্ষ্ম বোনাই মধ্যে নাক ডুবিয়ে সুবাস নেওয়ার চেষ্টা করলো। তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে স্বপ্নবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, এক ছিল দুষ্টু রাজা, রানী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নদীর স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারী দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, সবার চোখে ছিল সে এক অমূল্য রত্ন। অথচ খুন করা ছিল তার নিত্যদিনের কাজ। তার কালো হাতে ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী।
প্রতিটা বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎস। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে গেল। সেই দিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলো আধারি বেলায় রাজকন্যা প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে, রাজকন্যাকে কুলসিত স্পর্শে অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর ছটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে বিস্ময় ভীতি। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ নিছক কণ্ঠ ছিল না, ছিল ধনুকের তীর। রাজার বুক চিরে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য সে আগুন জ্বালায়। আলোর সোনালি আভায় রাজকন্যার অপ্রতিভ সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে পড়ে রাজা। স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যা সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে ছিল অদ্ভুত মায়া। সেই মোহময় হাসি প্রমাণ করলো সেদিনের স্মৃতি তার কাছে কতটা মধুর। যে ভিডিও দেখা শেষ আর দৌড়ে চলে যাচ্ছেন, তা সাবস্ক্রাইবটা কে করবে? হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, নাহলে পরবর্তী পার্ট তো মিস করে ফেলবেন।